আমরা তো রাষ্ট্র বা দ্য স্টেট শব্দটা হামেশাই ব্যবহার করি, তাই না? কিন্তু এর আসল মানেটা কি? শুনতে যতটা সোজা লাগে, বিষয়টা কিন্তু ততটা সহজ না। তো আজকের এই আলোচনায় আমরা এই জটিল ধারণাটাকেই ভাঙব। একদম বেসিক ডেফিনিশন থেকে শুরু করে এর নানান রূপ আর ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো সবকিছু নিয়েই কথা হবে। চলুন শুরু করা যাক। শুরুই করা যাক রাষ্ট্রবিজ্ঞানের অন্যতম প্রভাবশালী একটা সংজ্ঞা দিয়ে। সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার বলছেন, রাষ্ট্র হল এমন একটা সিস্টেম যার একটা নির্দিষ্ট ভূখণ্ডে ভায়োলেন্স বা বলপ্রয়োগের লেজিটিমেট মনোপলি আছে। মানে কি? মানে হল একমাত্র রাষ্ট্রই আইনসঙ্গতভাবে শক্তি প্রয়োগ করতে পারে, যেমন ধরুন পুলিশ বা মিলিটারি। আর কেউ যদি এটা করে, সেটা হবে বেআইনি। এই একটা আইডিয়াই কিন্তু আমাদের আজকের পুরো আলোচনার ভিত্তি। এই আলোচনায় আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব রাষ্ট্র জিনিসটা কি, তারপর রাষ্ট্র আর সরকারের মধ্যে পার্থক্যটা বুঝব, এরপর বিভিন্ন ধরনের রাষ্ট্র নিয়ে কথা বলবো, কিছু আনকনভেনশনাল স্টেটের কথাও আসবে, আর সবশেষে রাষ্ট্রের বাইরেও যে ক্ষমতা আছে এবং রাষ্ট্রের ভবিষ্যৎ কি হতে পারে সেটা নিয়েও আলোচনা করব। তো প্রথম পর্ব, রাষ্ট্র কি? এখানে আমরা ম্যাক্স ওয়েবারের ওই বিখ্যাত সংজ্ঞাটাকেই আরেকটু বিস্তারিতভাবে দেখব। বলপ্রয়োগের বৈধ একচেটিয়া অধিকার, এই কথাটাই কিন্তু রাষ্ট্রকে অন্য যে কোনো অর্গানাইজেশন থেকে আলাদা করে দেয়। ভাবুন তো, একটা কোম্পানি, একটা এনজিও বা একটা ক্লাব, কারো কি এই অধিকার আছে? না, একমাত্র রাষ্ট্রই তার সীমানার ভেতরে আইন প্রয়োগ করতে, শাস্তি দিতে আর শৃঙ্খলা বজায় রাখতে ফাইনাল অথরিটি হিসেবে শক্তি ব্যবহার করতে পারে। এটাই হল রাষ্ট্রের সার্বভৌমত্ব বা সোভরেনিটির আসল ভিত্তি। এবার একটা খুব কমন কনফিউশনের কথায় আসা যাক। আমরা কিন্তু প্রায়ই রাষ্ট্র আর সরকারকে গুলিয়ে ফেলি, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে এই দুটো একদম আলাদা ধারণা। চলুন দেখি এদের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায়। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা খুব সহজে বোঝা যায়। ভাবুন, রাষ্ট্র হলো একটা জাহাজের মতো, একটা পার্মানেন্ট স্ট্রাকচার, যার মধ্যে আছে নির্দিষ্ট ভূখণ্ড, জনগণ আর সার্বভৌমত্ব। আর সরকার হলো ওই জাহাজের ক্রু বা নাবিক দল, যারা একটা নির্দিষ্ট সময়ের জন্য জাহাজটা চালায়। নাবিক দল মানে সরকার তো ভোটের মাধ্যমে বদলে যেতেই পারে, কিন্তু জাহাজটা মানে রাষ্ট্র, ওটা কিন্তু একই থেকে যায়। এখন আমরা দেখব রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা যায়। পলিটিক্যাল সায়েন্টিস্টরা রাষ্ট্রের আচরণ আর লিগ্যাল স্ট্যাটাসের উপর ভিত্তি করে এদেরকে কয়েকটা ক্যাটেগরিতে ভাগ করেছেন। ইন্টারন্যাশনাল রিলেশনসের ক্ষেত্রে রাষ্ট্রগুলোকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। একদিকে আছে স্টেটাস কো স্টেট, মানে যারা স্থিতাবস্থা বজায় রাখতে চায়, কারণ বর্তমান বিশ্ব ব্যবস্থা থেকে তারাই সবচেয়ে বেশি লাভবান হচ্ছে আর চায় যে সবকিছু যেরকম আছে সেরকমই থাকুক। আর অন্যদিকে আছে রিভিশনিস্ট বা সংশোধনবাদী রাষ্ট্র। এরা বর্তমান সিস্টেমে একদমই খুশি না এবং নিজেদের পজিশন আরও স্ট্রং করার জন্য আন্তর্জাতিক নিয়মকানুন বদলাতে চায়। আবার স্বীকৃতির ওপর ভিত্তি করেও রাষ্ট্রকে ভাগ করা যায়, যেমন ডি জুরে বা আইনত রাষ্ট্র। এরা হলো সেই সব দেশ যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, হয়তো জাতিসংঘেরও সদস্য, কিন্তু মজার ব্যাপার হলো হয়তো নিজের পুরো ভূখণ্ডের ওপর তাদের কন্ট্রোলই নেই। অন্যদিকে ডি ফ্যাক্টো বা কার্যত রাষ্ট্র হলো ঠিক তার উল্টো। এরা একটা অঞ্চল শাসন করে, সরকারের মতোই সব কাজ করে, কিন্তু অন্য দেশগুলো এদেরকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতিই দেয় না। কিন্তু কি হয় যখন একটা রাষ্ট্র আর একদম বেসিক দায়িত্বগুলো পালন করতে পারে না? তখনই তাকে বলা হয় ফেইল্ড স্টেট বা ব্যর্থ রাষ্ট্র। এর কিছু কমন বৈশিষ্ট্য হল, সরকার নিজের এলাকা কন্ট্রোল করতে পারছে না, মানুষকে নিরাপত্তা বা অন্যান্য পাবলিক সার্ভিস দিতে পারছে না, আর দেশজুড়ে মারাত্মক দুর্নীতি আর অপরাধ ছড়িয়ে পড়েছে। এরা আন্তর্জাতিক কমিউনিটির একজন অ্যাক্টিভ সদস্য হিসেবেও আর কাজ করতে পারে না। চলুন এবার কিছু আনকনভেনশনাল কিন্তু খুবই ইন্টারেস্টিং স্টেটের কনসেপ্ট নিয়ে কথা বলি। এরা কিন্তু প্রচলিত সংজ্ঞার বাইরে অনেকটা ছায়ার আড়াল থেকে কাজ করে। এর মধ্যে প্রথমটা হল ডিপ স্টেট বা গভীর রাষ্ট্র। নামটা শুনেই বোঝা যাচ্ছে, এটা হলো রাষ্ট্রের ভেতরেই আরেকটা রাষ্ট্র। কনসেপ্টটা হলো কিছু অনির্বাচিত কিন্তু খুবই প্রভাবশালী সরকারি কর্মকর্তা, মিলিটারি বা ইন্টেলিজেন্স এজেন্সির লোকজন, এরা ডেমোক্র্যাটিক্যালি ইলেক্টেড সরকারকে পাশ কাটিয়ে একদম গোপনে দেশের পলিসি ঠিক করে আর সব কিছু কন্ট্রোল করে। একটা ডিপ স্টেটের মূল বৈশিষ্ট্যই হল এটা গণতান্ত্রিক নিয়ন্ত্রণের বাইরে থাকে। এর মেম্বাররা তো ইলেক্টেড নয়, কিন্তু তাদের হাতে ক্ষমতা বিশাল। তারা পাবলিক ইন্টারেস্টের চেয়ে নিজেদের গ্রুপের স্বার্থ রক্ষা করতেই বেশি ব্যস্ত থাকে, আর দরকার হলে ইলেক্টেড সরকারকেও আন্ডারমাইন করতে বা দুর্বল করে দিতে পারে।
আচ্ছা, একটা সিনারিও ভাবুন তো, কি হবে যদি কোনো একটা রাষ্ট্রকে আস্ত একটা অর্গানাইজড ক্রাইম সিন্ডিকেট চালাতে শুরু করে? মানে যখন রাষ্ট্রের পুরো সিস্টেমটাই ক্রিমিনালদের কন্ট্রোলে চলে যায়। ঠিক তখনই জন্ম নেয় নার্কো স্টেটের কনসেপ্ট। এটা এমন একটা রাষ্ট্র যার ইকোনমিটাই দাঁড়িয়ে আছে অবৈধ ড্রাগ ব্যবসার ওপর। ড্রাগ কার্টেলগুলো এতটাই পাওয়ারফুল হয়ে ওঠে যে তারা দেশের আইন, বিচার, শাসন ব্যবস্থা সবকিছুকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে শুরু করে। রাষ্ট্র তখন আর জনগণের থাকে না, হয়ে ওঠে ক্রিমিনালদের একটা হাতিয়ার। আজকের দুনিয়ায় ক্ষমতা কিন্তু শুধু আর রাষ্ট্রের হাতে নেই। রাষ্ট্রের বাইরেও এমন অনেক অ্যাক্টর আছে যারা গ্লোবাল পলিটিক্সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এদেরকেই বলা হয় নন স্টেট অ্যাক্টর বা অরাষ্ট্রীয় কর্তা। এই স্লাইডটা একবার দেখুন, ক্ষমতার কেন্দ্রগুলো এখন কত ডাইভার্স। একদিকে যেমন #মিটু বা ফ্রাইডেজ ফর ফিউচারের মতো গ্লোবাল মুভমেন্ট আছে, তেমনি আছে মাল্টিন্যাশনাল কর্পোরেশন, ইনফ্লুয়েন্সিয়াল বিজনেস টাইকুন, ইন্টারন্যাশনাল মিডিয়া আর বিভিন্ন এনজিও। এমনকি ভায়োলেন্ট নন স্টেট অ্যাক্টর বা সশস্ত্র জঙ্গি সংগঠনগুলো কিন্তু রাষ্ট্রের মনোপলিকে সারাক্ষণ চ্যালেঞ্জ করে যাচ্ছে। আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে এসে একটা বেশ বড় প্রশ্ন সামনে চলে আসে। এই যে এত কিছু বদলে যাচ্ছে, এই পৃথিবীতে রাষ্ট্রের ভবিষ্যৎটা আসলে কি? এই প্রশ্নটা দিয়েই আমরা আজকের আলোচনা শেষ করব। ইন্টারনেট, গুগলাইজেশন আর ফেসবুকাইজেশনের এই যুগে যখন কিছু মাল্টিন্যাশনাল কর্পোরেশনের ক্ষমতা অনেক দেশের চেয়েও বেশি, তখন রাষ্ট্রের সার্বভৌমত্ব আর কর্তৃত্বের ভবিষ্যৎ কি? ক্ষমতা কি তাহলে ধীরে ধীরে রাষ্ট্রের হাত ফসকে কর্পোরেশনের হাতে চলে যাচ্ছে? এর উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে।